প্রথমেই দেখি চলো যে এই খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কি। ঠিক আছে, কেমন দেখো, এই যে খাদ্য শৃঙ্খল, এই শৃঙ্খল শব্দের অর্থ কি তোমরা জানো, তাই তো? শৃঙ্খল শব্দের অর্থ কি? শৃঙ্খল শব্দের অর্থ হচ্ছে শিকল। কি বলছি? শিকল, শিকল বা চেইন। ওকে, তো খাদ্য শৃঙ্খল বা শিকল কি দেখো কিরকম, যে কোনো একটা বসতি এলাকায় বা কোনো একটা বাস্তুতন্ত্রে কি হয়, বহু সংখ্যক বিভিন্ন প্রজাতির জীবেরা বসবাস করে। ওকে, এবং এই বসবাসকারী জীবগুলি মানে একটা জীব আরেকটা জীবের উপর কি বলতো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত। ঠিক আছে, কীরকম দেখো, মনে করো কোনো একটা তৃণভূমি আছে। ওকে, দেখো তৃণভূমিতে মনে করো এই জীবগুলো আছে, ঘাস আছে, হরিণ আছে, সিংহ আছে, ঘাস ফড়িং আছে, ব্যাঙ আছে, সাপ আছে, বাজ পাখি আছে, আরও অসংখ্য জীবেরা আছে। আমি শুধু এই কয়টা জীবের নাম লিখলাম। তো এই জীবগুলি কিভাবে একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত দেখে নাও। যেমন দেখো এই ঘাস আছে, তো ঘাসকে খাদ্য হিসেবে কে গ্রহণ করে? ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে হরিণ, তাই তো? তাহলে কোনো একটা জীব যাকে খায় সে হচ্ছে কি খাদ্য, তাই তো? তার মানে কি দেখো যে হরিণের খাদ্য কি ঘাস, তাহলে ঘাসটা কি, ঘাস কি হরিণের খাদ্য, আর যে খায় সে হচ্ছে কি খাদক। তার মানে হরিণটা কি, তাহলে যেহেতু ঘাসকে কে খাচ্ছে, হরিণ খাচ্ছে, তার হরিণটা হচ্ছে কি খাদক। তাহলে ঘাস আর হরিণ এই দুটার সঙ্গে কি সম্পর্ক, কি দুটা মানে একটার সঙ্গে আরেকটার কি সম্পর্ক, খাদ্য খাদকের সম্পর্ক। ওকে, তাহলে কি হলো দেখো যে ঘাসকে খেলো হরিণ, এবার হরিণকে কে খায়, হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে সিংহ, এই তো? তাহলে সিংহ খাচ্ছে, তার মানে কি সিংহ কি খাদক, এই তো? সিংহ খাদক, কাকে খাচ্ছে? হরিণকে খাচ্ছে, তার মানে কি হরিণটা কি সিংহের খাদ্য, কি তাই কিনা? তার মানে যদি বলি যে হরিণ আর সিংহ, হরিণ আর সিংহ, তো এই দুটা জীবের সঙ্গে কি একটা আরেকটার সঙ্গে কি সম্পর্ক, এখানেও কিন্তু কি খাদ্য খাদকের সম্পর্ক, বুঝা গেল? তার মানে ঘাসকে খাবে হরিণ, হরিণকে খাবে সিংহ। তাহলে দেখো যে প্রত্যেকটা জীব একটা আরেকটার সঙ্গে কি সম্পর্কে যুক্ত, খাদ্য খাদকের সম্পর্কে যুক্ত। আবার কি দেখো এই যে এই জীবগুলো আছে কিরকম, যেমন ঘাস, ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে ঘাস ফড়িং, তাই তো? আবার ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে ব্যাঙ, ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে সাপ, সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে বাজ পাখি, তাই তো? তার মানে কি দেখো যে এখানে এই যে তিন প্রজাতির জীব নিয়ে, যে ঘাস হরিণ সিংহ, এই তিন প্রজাতির জীব নিয়ে কি হয়েছে, একটা কি চেইন তৈরি হয়েছে। আবার এখানে কি দেখো পাঁচ প্রজাতির জীব নিয়ে, তাই তো? পাঁচ প্রজাতির জীব নিয়ে কি একটা চেইন তৈরি হয়েছে, তাই তো? এই চেইনগুলোই হচ্ছে কি খাদ্য শৃঙ্খল। ওকে, তোমরা আরেকটা বিষয় জানো, তবু আবার বলছি, দেখো যে এখানে এই প্রত্যেকটা কিন্তু একটা করে পুষ্টি স্তর, যেমন এটা কি উৎপাদক স্তর, এটা কি প্রাথমিক খাদক স্তর, এটা কি গৌণ খাদক স্তর, তাই তো? আবার এখানে কি দেখো যে ঘাস উৎপাদক, এটা উৎপাদক স্তর, ঘাস ফড়িং কি প্রাথমিক খাদক স্তর, ব্যাঙ গৌণ খাদক স্তর, সাপ কি প্রগৌণ খাদক স্তর, আর বাজ পাখি কি সর্বোচ্চ খাদক স্তর, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যদি বলি, তাই তো, যে এখানে খাদ্য শৃঙ্খল কোথায় গিয়ে শেষ হয়েছে, সিংহে গিয়ে শেষ হয়েছে। তার মানে এখানে কটা পুষ্টি স্তর আছে, এখানে তিনটা পুষ্টি স্তর আছে, উৎপাদক স্তর, প্রাথমিক খাদক স্তর, গৌণ খাদক স্তর, তাই তো? আর এখানে কয়টা পুষ্টি স্তর আছে, দেখো পাঁচটা পুষ্টি স্তর আছে, তাই কি না? উৎপাদক স্তর, প্রাথমিক খাদক স্তর, গৌণ খাদক স্তর, প্রগৌণ খাদক স্তর, সর্বোচ্চ খাদক স্তর, তাই তো? তার মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, যে একটা খাদ্য শৃঙ্খলে কয়টা পুষ্টিস্তর থাকতে পারে, 3 থেকে 5টা পুষ্টিস্তর থাকতে পারে। ওকে, তো খাদ্য শৃঙ্খল কাকে বলে যদি বলি তাহলে কি হয়, দেখো দেখো কোনো বাস্তুতন্ত্রে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে উৎপাদক ও বিভিন্ন স্তরের খাদক প্রাণী নিয়ে যে এরকম এক বা একাধিক চেইন বা শৃঙ্খল গঠিত হয়, এই চেইন বা শৃঙ্খলকেই
খাদ্য শৃঙ্খল বলে। এই তো তো এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কি হয় দেখো, এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কি বলতো, শক্তি ও পুষ্টি উপাদান এক স্তর থেকে আরেক স্তরে প্রবাহিত হয় বা স্থানান্তরিত হয়। কেমন দেখো, যে এই যে ঘাস আছে, ঘাস কি করে আমরা জানি কি সৌরশক্তিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে আবদ্ধ করে পরিণত করে নিজ দেহে আবদ্ধ করে। তার মানে কি দেখো, যে ঘাসে কি আছে, সৌরশক্তিটাই রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কি আছে, ঘাসের মধ্যে আবদ্ধ আছে। এই তো এইবার এই ঘাসকে যখন হরিণ খাচ্ছে, এই তো তখন কি হচ্ছে, এই ঘাস থেকে বা উৎপাদক স্তর থেকে শক্তি বা পুষ্টি উপাদান কি হচ্ছে দেখো, এই প্রাথমিক খাদক স্তরে বা হরিণের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। ঠিক একই রকম ভাবে যে সিংহ যখন হরিণকে খাচ্ছে, খাদ্য হিসেবে গ্রহণ করছে, তখন কি হচ্ছে, এই হরিণ থেকে বা প্রাথমিক খাদক স্তর থেকে কি হচ্ছে, পুষ্টি উপাদান বা শক্তি কি হচ্ছে, এই গৌণ খাদক স্তরে বা সিংহের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। ওকে, তো এই খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা যদি আমরা লিখি তাহলে কেমন লিখব দেখে নাও। বিজ্ঞানী ওডাম 1966 খাদ্য শৃঙ্খলের সংজ্ঞায় বলেছেন, কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকের মধ্যে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে পুষ্টি উপাদান ও শক্তি প্রবাহের ধারাবাহিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। এবার দেখি চলো যে খাদ্য শৃঙ্খলের গঠন পদ্ধতি কেমন। ওকে, কিরকম দেখো, যে কোনো বাস্তুতন্ত্রে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে উৎপাদক এবং বিভিন্ন শ্রেণীর খাদক জীব নিয়ে খাদ্য শৃঙ্খল গঠিত হয়। ওকে, তো এই খাদ্য শৃঙ্খল গঠনের 4টি পর্যায় আছে। ওকে, কিরকম দেখো, যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং সর্বোচ্চ পর্যায়। ঠিক আছে, এবার দেখো কোন পর্যায়ে কি হয় দেখো। প্রথম পর্যায়ে কি হয় দেখো, এই প্রথম পর্যায়ে কি হয় দেখো, যে প্রথম পর্যায়ে এই উৎপাদক বা সবুজ উদ্ভিদ যেমন ঘাস আছে, উৎপাদকেরা কি করে, যে সৌরশক্তিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে স্থৈতিক শক্তিরূপে নিজের দেহে আবদ্ধ করে। তো এটুকু হচ্ছে প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে কি হচ্ছে তাহলে, যে এই উৎপাদকের মধ্যে কি হচ্ছে, সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হচ্ছে। ওকে, এবার দেখো, এবার এই দ্বিতীয় পর্যায়ে কি হয় দেখো। দ্বিতীয় পর্যায়ে দেখো, এই প্রাথমিক খাদক যখন উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, মানে প্রাথমিক খাদক এখানে দেখো ঘাস ফড়িং, তাহলে ঘাস ফড়িং যখন ঘাসকে খাচ্ছে, তাই তো, মানে প্রাথমিক খাদক যখন উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন কি হয়, এই উৎপাদকের দেহে আবদ্ধ শক্তি, ওকে, এবং পুষ্টি উপাদান এই প্রাথমিক খাদকের দেহ থেকে উৎপাদকের দেহ থেকে প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হয়। মানে এই ঘাস থেকে কি হচ্ছে, ঘাসের শক্তি ও পুষ্টি উপাদান ফড়িংয়ের দেহে কি স্থানান্তরিত হচ্ছে। এরপর তৃতীয় পর্যায়ে দেখো, ঠিক আছে, তৃতীয় পর্যায়ে কি হয়, ঠিক আগের মতোই একই রকম ভাবে কি হচ্ছে দেখো, যে প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে কারা, গৌণ খাদকেরা, তাই তো। আবার গৌণ খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে কারা, প্রগৌণ খাদকেরা, তাই তো। আবার প্রগৌণ খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে কারা, এই সর্বোচ্চ খাদকেরা, তাই তো। তাহলে দেখো এই তৃতীয় পর্যায়ে কি হচ্ছে দেখো, যে প্রাথমিক খাদকের দেহে অর্জিত শক্তি ও পুষ্টি উপাদান কি হবে, গৌণ খাদকের দেহে স্থানান্তরিত হবে। ঠিক একই রকম ভাবে যে গৌণ খাদকের দেহে অর্জিত শক্তি ও পুষ্টি উপাদান প্রগৌণ খাদকের দেহে স্থানান্তরিত হবে, আবার প্রগৌণ খাদকের শক্তি ও পুষ্টি উপাদান কি সর্বোচ্চ খাদকের দেহে স্থানান্তরিত হবে। এবার যদি আমরা জীব ধরে বলি তাহলে কি হচ্ছে দেখো, যে ঘাস ফড়িং থেকে শক্তি কি ব্যাঙের দেহে স্থানান্তরিত হবে, ব্যাঙের দেহ থেকে কি সাপের দেহে স্থানান্তরিত হবে, সাপের দেহ থেকে কি বাজ পাখির দেহে স্থানান্তরিত হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এবার চতুর্থ পর্যায়ে কি হয় দেখো। চতুর্থ পর্যায়ে দেখো, এই যে উৎপাদক আছে, এই উৎপাদক আছে বা বিভিন্ন স্তরের খাদক জীবেরা আছে, প্রাথমিক খাদকের জীব, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদকের জীবেরা আছে। তার মানে কি দেখো, যে সবুজ উদ্ভিদ আছে, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি, এই যে জীবেরা আছে, বিভিন্ন স্তরের জীবেরা আছে, এই জীবেরা যখন মারা যায়, ওকে, এই জীবদের মৃত্যু ঘটলে কি হয়, এই অণুজীব বা বিয়োজক যারা আছে, কি বলছি, অণুজীব বা বিয়োজক যারা আছে, তারা কি করে, এই জীবদেহগুলিকে পচিয়ে
বা বিয়োজিত করে কি করে যে সরল ও অজৈব উপাদানে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেয়। এই হচ্ছে চতুর্থ পর্যায়। আর এভাবেই খাদ্য শৃঙ্খল গঠিত হয়। এবার দেখি চলো যে খাদ্য শৃঙ্খল কত রকমের ও কি কি। ঠিক আছে, মানে খাদ্য শৃঙ্খলের শ্রেণীবিভাগ। ঠিক আছে, দেখো যে বাস্তুতন্ত্রে 3 রকমের খাদ্য শৃঙ্খল দেখা যায়। কিরকম দেখো, এই খাদ্য শৃঙ্খল দেখো 3টা ভাগ। একটা হচ্ছে চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল, আরেকটা পরজীবী খাদ্য শৃঙ্খল, আরেকটা দেখো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ওকে, এবার দেখো এই চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল কোনটা। দেখো তোমরা এই নিচে দেখো, যদি এটাকে খাদ্য শৃঙ্খল তৈরি করি, দেখো যে ঘাস থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ। ওকে, এবার সাপের পরে যদি আরো থাকতো মনে করো বাজ পাখি, তাহলে বাজ পাখি। ওকে, তার মানে কি দেখো যে উৎপাদক থেকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক, প্রগৌণ খাদক থেকে যদি বাজ পাখি থাকতো তাহলে কি সর্বোচ্চ খাদক, তাই তো। এই খাদ্য শৃঙ্খলটাই হচ্ছে কি বলতো চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। তাহলে কাকে বলে যদি বলি তাহলে এর উত্তর কি হবে, দেখো কিরকম। যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক হয়ে সর্বোচ্চ খাদকে গিয়ে শেষ হয়, সেই খাদ্য শৃঙ্খলটাকেই চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলে। তোমাদের কিন্তু শুধু শর্ট কোশ্চেন আসে, প্রশ্ন এরকম আসে যে চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল কোন স্তর থেকে শুরু হয়। তাহলে কোন স্তর, দেখো উৎপাদক স্তর, তাই তো। ঘাস মানে কি উৎপাদক স্তর থেকে শুরু হচ্ছে। এবার দেখো পরজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, পরজীবী খাদ্য শৃঙ্খল দেখো এই যে উদাহরণটা দেখো, ঘাস থেকে গরু, গরুর থেকে গরুর দেহের কৃমি। ঠিক আছে, এই যে উদাহরণ ঘাস, গরু, কৃমি, তার মানে কি দেখো উৎপাদক, বৃহৎ খাদক, পরজীবী। এই যে খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলটাই হচ্ছে কি বলতো পরজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, যদি কাকে বলে বলি তাহলে উত্তর কি হবে, দেখো যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে বৃহৎ খাদক হয়ে পরজীবীতে গিয়ে শেষ হয়, সেই খাদ্য শৃঙ্খলকেই বলা হয় কি পরজীবী খাদ্য শৃঙ্খল। এরপর দেখো যে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এই ডেট্রিটাস মানে কি বলতো, ডেট্রিটাস মানে হচ্ছে জৈব পচনশীল বস্তু। আরো সহজ করে বললে কি বলতো, যে উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহাবশেষ, এটাই হচ্ছে এই ডেট্রিটাস। ঠিক আছে, দেখো তো যদি এই জীবগুলোকে একটা শৃঙ্খল তৈরি করি, খাদ্য শৃঙ্খল করি, দেখো যে পচা পাতা বা ডেট্রিটাস, এর থেকে আসলো ব্যাকটেরিয়া মানে অনুখাদক বা অনুজীব। ব্যাকটেরিয়া থেকে আসলো দেখো পতঙ্গের লার্ভা। ঠিক আছে, পতঙ্গের লার্ভা থেকে দেখো ছোট মাছ, ছোট মাছ থেকে বক। তাহলে এই যে খাদ্য শৃঙ্খলটা তৈরি হবে, এই খাদ্য শৃঙ্খলটাই হচ্ছে কি বলতো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, এবার যদি বলি যে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে তাহলে উত্তর কি হবে, দেখো যে খাদ্য শৃঙ্খল দেখো পচনশীল জৈব বস্তু বা ডেট্রিটাস থেকে শুরু হয়ে অনুখাদক বা অনুজীব হয়ে বৃহৎ খাদকে বিস্তৃত হয়, সেই খাদ্য শৃঙ্খলকেই কি বলতো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হয় যে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কোন স্তর থেকে শুরু হয় বা কি থেকে শুরু হয়। তাহলে কি থেকে শুরু হবে, কি ডেট্রিটাস বা পচনশীল জৈব বস্তু থেকে শুরু হবে। এরপর দেখি চলো যে খাদ্যজাল বা ফুড ওয়েব কি। ঠিক আছে, কিরকম দেখো যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা বসতি এলাকায় অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে। ঠিক আছে, তোমরা এই বোর্ডে লক্ষ্য করো, দেখো মনে করো এটা একটা তৃণভূমি এলাকা। ঠিক আছে, এই তৃণভূমি এলাকায় এই জীবগুলো আছে, এছাড়াও আরও অসংখ্য জীব আছে, শুধু এই কয়টা জীবের নাম লিখলাম। ঠিক আছে, তো দেখো এখানেই অনেকগুলো খাদ্য শৃঙ্খল গঠিত হয়ে আছে, তাই কি না। কিরকম দেখো, যেমন এটা একটা খাদ্য শৃঙ্খল যে ঘাস থেকে ইঁদুর, ইঁদুর থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি, তো এটা একটা খাদ্য শৃঙ্খল। আবার দেখো ঘাস থেকে খরগোশ, খরগোশ থেকে বাজ পাখি, তো এটা একটা খাদ্য শৃঙ্খল। আবার দেখো যে ঘাস থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে গিরগিটি, গিরগিটি থেকে বাজ পাখি, এটা আর একটা খাদ্য শৃঙ্খল। আবার ঘাস থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে বাজ পাখি, এটা আরেকটা খাদ্য শৃঙ্খল। ওকে, তো এই যে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে একটা বাস্তুতন্ত্রে, তো ওই একাধিক খাদ্য শৃঙ্খল থাকার জন্য হয় কি বলতো, যে একটা খাদ্য শৃঙ্খল থেকে আরেকটা খাদ্য শৃঙ্খলে খাবারের আদান প্রদান ঘটে। কি
কি বলছি, খাবারের বা খাদ্যের আদান প্রদান ঘটে। কিরকম দেখো, দেখো এরকম হতে পারে, দেখো যে ঘাস, খরগোশ, বাজ পাখি ছিল, এটা কি হতে পারে, ঘাস খরগোশ থেকে সাপ, সাপ হয়ে বাজ পাখি হতে পারে, বলো। আবার দেখো যে এটা কি ছিল, দেখো যে ঘাস, ঘাসফড়ি, গিরগিটি, বাজ পাখি, এটাও কি হতে পারে, দেখো যে গিরগিটি সাপ হয়ে গিরগিটি, সাপ, বাজ পাখি হতে পারে। ঠিক আছে। আবার কি দেখো যে ঘাস, ঘাসফড়ি, ব্যাঙ ছিল, ব্যাঙ বাজ পাখি ছিল, এখানেও কি হতে পারে, ব্যাঙ থেকে সাপ হয়ে তারপরে বাজ পাখি হতে পারে। ওকে। আবার কি দেখো যে ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি ছিল, এখানে কি হতে পারে, দেখো যে ঘাস, ইঁদুর সরাসরি বাজ পাখি হতে পারে। হলো তো কি হচ্ছে, দেখো যে খাদ্য শৃঙ্খলের মধ্যে, একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে, ঠিক আছে, যে খাদ্যের আদান প্রদান হচ্ছে, আদান প্রদানের জন্য এই একটা জালক তৈরি হচ্ছে বা জালিকা তৈরি হচ্ছে, তাই তো। তো এই জালিকাটাকেই বলা হয় বা এই জালকটাকেই বলা হয় কি বলতো, খাদ্য জালক বা খাদ্য জাল। ঠিক আছে। তো তোমরা কাকে বলে আসলে তোমরা কি লিখবে দেখে নাও। কোনো বাস্তুতন্ত্রের মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি খাদ্যের আদান প্রদানের ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত হয়ে যে জালক গঠন করে তাকে খাদ্যজাল বলে। এরপর দেখে নিয়ে চলো যে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2019 সালে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটা ছিল। ওকে, খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিভাবে লিখবে আমি পয়েন্টগুলো পরপর বলছি। ঠিক আছে। দেখো তোমরা 1 নম্বর বিষয় লিখবে যে সংজ্ঞা। আমি সংজ্ঞা লিখিয়ে দিয়েছি, খাদ্য শৃঙ্খল কাকে বলে লিখিয়ে দিয়েছি, খাদ্যজাল কাকে বলে লিখিয়ে দিয়েছি, দুদিকে লিখে দিলে। ওকে। 2 নম্বর পার্থক্য কি লিখবে, দেখো যে শক্তি প্রবাহের প্রকৃতি। ঠিক আছে। কিরকম দেখো, খাদ্য শৃঙ্খলে কি হয় যে সর্বনিম্ন পুষ্টিস্তর থেকে সর্বোচ্চ পুষ্টিস্তরে শক্তির একমুখী প্রবাহ ঘটে। কিরকম দেখো, এখানে দেখো এই মনে করো এই একটা খাদ্য শৃঙ্খল, যে ঘাস, খরগোশ, বাজ পাখি। তাহলে এই খাদ্য শৃঙ্খলে সর্বনিম্ন স্তর কোনটা, ঘাস হচ্ছে সর্বনিম্ন স্তর, আর সর্বোচ্চ স্তর কোনটা, বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ স্তর, তাই তো। তাহলে শক্তি কি হয়, ঘাস থেকে খরগোশে, খরগোশ থেকে কি বাজ পাখিতে স্থানান্তরিত হয় বা প্রবাহিত হয়। তার মানে কি দেখো যে শক্তির একমুখী প্রবাহ ঘটছে, তাই তো। কিন্তু খাদ্যজালকে কি হয় বলতো, যে সর্বনিম্ন পুষ্টিস্তর থেকে সর্বোচ্চ পুষ্টিস্তরে শক্তির বহুমুখী প্রবাহ ঘটে। তাহলে দেখো এই খাদ্যজালেও সর্বনিম্ন পুষ্টিস্তর কি ঘাস, সর্বোচ্চ পুষ্টিস্তর কি বাজ পাখি। তাহলে দেখো এই বাজ পাখিতে কি হচ্ছে, খাদ্যজালকের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন মুখে বা বিভিন্ন দিক থেকে শক্তি সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছাচ্ছে, তাই তো। তার মানে কি বলছি, যে খাদ্যজালকে কি হচ্ছে, শক্তির বহুমুখী প্রবাহ ঘটে। 3 নম্বর পয়েন্ট করবে জীবের অবস্থান। ওকে। দেখো যে খাদ্য শৃঙ্খলে একটি জীব একটি নির্দিষ্ট পুষ্টি স্তরে অবস্থান করে। যেমন দেখো মনে করো এই যে এই খাদ্য শৃঙ্খলটা, ঠিক আছে, কি আছে দেখো যে ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি। দেখো তাহলে ঘাস কোথায় আছে, উৎপাদকে, ইঁদুর কোথায়, প্রাথমিক খাদকে, সাপ কোথায়, গৌণ খাদকে, বাজ পাখি কোথায়, প্রগৌণ খাদকে, তাই তো। তার মানে একটা যদি শুধু আমি খাদ্য শৃঙ্খল ধরি তাহলে প্রত্যেকটা জীব একটা নির্দিষ্ট পুষ্টি স্তরে আছে। যেমন দেখো সাপ কি আছে, গৌণ খাদক স্তরে আছে। ওকে। কিন্তু এখানে যখন খাদ্যজাল তৈরি হলো, ওকে, যখন খাদ্যজাল তৈরি হলো তখন কি বলতো, যে একই জীব, খাদ্যজালে কি হয়, একই জীব বিভিন্ন পুষ্টি স্তরে অবস্থান করতে পারে। কিভাবে দেখো, এবার খাদ্যজালক তৈরি হওয়ার পরে যদি এটাকে ধরি যে ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ হয়ে বাজ পাখি, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো এই সাপ কি হচ্ছে, সাপ প্রগৌণ খাদক স্তরে চলে আসছে, কিন্তু এখানে কি ছিল, সাপ ছিল গৌণ খাদক স্তরে, তাই তো। আবার দেখো এখানে কি বা বাজ পাখি কি সর্বোচ্চ খাদক স্তরে চলে আসছে, আর এই খাদ্য শৃঙ্খলে কি ছিল, বাজ পাখি কি ছিল, প্রগৌণ খাদক স্তরে ছিল, তাই তো। তার মানে কি দেখো যে খাদ্যজালকে কি হতে পারে, খাদ্যজালকে কোনো একটা জীব একাধিক পুষ্টি স্তরে অবস্থান করতে পারে।
4 নম্বর পার্থক্য লিখবে, দেখো অস্তিত্বের সংকট। ওকে, কিরকম দেখো, যে খাদ্য শৃঙ্খলে যদি কোনো একটি স্তরের জীব ওকে বিলুপ্ত হয়, মানে কোনো একটি পুষ্টি স্তরের জীব যদি বিলুপ্ত হয়, তাহলে খাদ্য শৃঙ্খলটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেমন দেখো, মনে করো এটা একটা খাদ্য শৃঙ্খল, এটা একটা খাদ্য শৃঙ্খল কি ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি। ওকে, এবার মনে করো তাহলে ঘাস উৎপাদক, এটা প্রাথমিক খাদক। এবার মনে করো ইঁদুর বিলুপ্ত হয়ে গেল। ওকে, ইঁদুর থাকলো না, তাহলে কি হবে, দেখো ইঁদুর না থাকলে সাপ কি হবে, খাবারের অভাবে কি সাপও বিলুপ্ত হবে, তাই তো। সাপ না থাকলে কি হবে, বাজ পাখিও বিলুপ্ত হবে। আমি যদি শুধু একটা খাদ্য শৃঙ্খল ধরি তাহলে, এই তো, তাহলে খাদ্য শৃঙ্খলে কি বলছি, কোনো একটা স্তরের জীব যদি বিলুপ্ত হয় তাহলে খাদ্য শৃঙ্খলটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই তো। কিন্তু খাদ্যজালকে কি, যেহেতু একাধিক খাদ্য শৃঙ্খল জুড়ে খাদ্যজালক তৈরি হয়, ফলে কোনো একটা জীব যদি বিলুপ্ত হয় তবু কিন্তু খাদ্যজাল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, কিরকম দেখো, তাহলে গোটাটা মিলেই কি একটা খাদ্যজাল। এবার ইঁদুরটা যদি নাও থাকে, তাই তো, তাহলে দেখো বাকি খাবার দিয়ে খরগোশ, গিরগিটি, ব্যাঙ দিয়ে সাপ বাঁচবে, সাপ থেকে বাজ পাখি বাঁচবে, এই তো। তাহলে একটা যদি কোনো একটা খাদক যদি নষ্টও হয়, বিলুপ্ত হয়ে যায়, তবে কিন্তু খাদ্যজালটা কি নষ্ট বা বিনষ্ট হবে না। 5 নম্বর পার্থক্য লিখবে সংখ্যা। দেখো কোনো একটি বাস্তুতন্ত্রে কি একাধিক খাদ্য শৃঙ্খল থাকবে, তাই তো। কিন্তু খাদ্যজালকের ক্ষেত্রে কি লিখবে, যে কোনো একটি বাস্তুতন্ত্র কি একটাই খাদ্যজালক নিয়ে গঠিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো। দেখো কিরকম, আমি কিন্তু এর আগেও আরও বাস্তুতন্ত্রের আরও 2টা ক্লাস করেছি। তোমরা এই 2টা ক্লাস তোমরা আমার চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।